আমি তৃষা। মা আমাকে উদুম কেলানি দিয়েছে, কেননা দুপুরবেলা সব কাজকর্ম রেখে আমি আমার ছোট বোনকে নিয়ে ডান্স করছিলাম। আমি আবার জন্ম থেকেই ঘাড়-ত্যাড়া। উদুম কেলানি খাওয়ার পরে আমি আর মায়ের সাথে কথা বললাম না, সোজা চলে এলাম বাড়ির পেছনের পুকুর পাড়ে। পুকুর পাড়ে পা ঝুলিয়ে বসে আছি, হাতের সামনে ইট পাথর যাই পাচ্ছি সব রাগ মিলিয়ে সেই পাথর ছুঁড়ে মারছি পুকুরে। দূর থেকে কেউ একজন আমাকে দেখছে। ইট ছুঁড়ে মারতে মারতে দেখলাম হাতের কাছে আর কোনো ইট নেই, তাই আমি এবার ঠিক করলাম আর পুকুর পাড়ে বসে থাকবো না, এবার ঘরে যাওয়া যাক। এমনিতেও প্রচন্ড ক্ষুধা পেয়েছে, বুঝি না মা মারলেই আমার ক্ষুধা পায়। আমি যখন উঠে দাঁড়ালাম পুকুর পাড় থেকে চলে যাব, ঠিক তখনই আমার কানে এলো একটা বিড়ালের শব্দ। তাকিয়ে দেখলাম খুব সুন্দর সাদা ফুটফুটে একটি বিড়াল ছানা আম গাছের উপর উঠে বসে আছে আর আমার দিকে তাকিয়ে মিয়াও মিয়াও করছে। ভারী সুন্দর বিড়াল, এত সুন্দর বিড়াল এর আগে কখনোই দেখিনি। এই বিড়ালটা এখানে কোত্থেকে আসলো? এটা কি অন্য কারো বিড়াল? আমি এক পা দুপা করে আম গাছের দিকে যেতে লাগলাম। বিড়ালটাকে যেভাবেই হোক ধরতেই হবে। যখনই আমি হাত বাড়ালাম বিড়ালটাকে ধরার জন্য, তখনই দেখলাম বিড়ালটার মুখের আকৃতি কেমন যেন হয়ে গেল, কেমন যেন বিড়ালটা কপাল কুঁচকে ফেললো আর আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেটা দেখে ভয়ে দৌড়ে বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখলাম মা ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে। রে, আর রাগ করে থাকা গেল না নাকি? ক্ষুধা পেয়ে গেছে? তখন আমি হাঁপাতে হাঁপাতে মাকে বললাম একটা বিড়াল দেখেছি, বিড়ালটা খুব ভয়ঙ্কর। কিন্তু মা আমার কোনো কথাই বিশ্বাস করলেন না। এরপর খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা আমি ভাবতে লাগলাম সেই বিড়ালটার কথা। মনের মধ্যে একটা খটকা লাগছে, বিড়ালটা কাদের? এই বিড়ালটাকে তো এর আগে কখনো দেখিনি। আমি যেখানে ঘুমাই সেখানে একটা জানালা আছে, আর সেই জানালা দিয়ে পুকুর পাড় একদমই কাছে। তখন জানালাটা খোলাই ছিল। হঠাৎ করে আমার কানে এলো সেই বিড়ালের শব্দ। মনে হলো সেই বিড়াল ছানাটা জানালার পাশেই বসে আছে। আমার আবার অত সাহস নেই যে গিয়ে দেখবো যে কি হচ্ছে, ব্যাপারটা কি। আমি এক পা দুপা করে সামনের দিকে এগুতে লাগলাম। মায়ের রুম সামনের দিকে, মাকে ডেকে নিয়ে আসি। বলে রাখা ভালো আমার ছোট বোন মায়ের সাথেই ঘুমায় আর আমি একা ঘুমাই। বাবা চাকরির সুবাদে ঢাকায় থাকেন, মাসে একবার কি দুবার আসেন। আমি এক পা দুপা করে মায়ের ঘরে যাব, ঠিক অমনি কেউ বলে উঠলো। শব্দটা শোনা মাত্রই আমার হৃৎপিণ্ড যেন এখনই বেরিয়ে যাবে। কোনো রকমে ঘুরে জানালার দিকে তাকিয়েছিলাম, দেখলাম সেই বিড়ালটা জানালার পাশে বসে আছে আর আমার দিকেই তাকিয়ে আছে। তার চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। আর এই বিদঘুটে হাসির শব্দটা আর কেউ না, সেই বিড়ালটাই করছে। ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। এটা কি করে সম্ভব? একটা বিড়াল কি করে এভাবে হাসতে পারে? তাহলে কি এটা কোনো বিড়াল না, বিড়ালের রূপ ধরে কেউ? এসব ভাবতে ভাবতে কিছুটা অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। যখনই ঘোর কাটলো তখনই তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। এরপর যা হওয়ার তাই, চিৎকার করে বাড়ি মাথায় উঠিয়ে ফেললাম। দৌড়ে এলেন মা আমার রুমে। আমার চিৎকার চেঁচামেচিতে আমার ছোট বোনেরও ঘুম ভেঙে গেছে, সাথে মনে হচ্ছিল পাড়া প্রতিবেশীরও ঘুম ভেঙে গেছে। এরপর থেকে শুরু হলো ঝাড়ফুঁক করা। সকাল থেকেই কবিরাজের লাইন পড়ে গেছে বাড়িতে, এসে এসে আমাকে ঝেড়ে ফু দিয়ে যাচ্ছে। অনেকে এসে তাবিজও বেঁধে দিয়ে গেছে। সকাল থেকে বাড়িতে অনেক কবিরাজের আগমন হয়েছে, সবাই এসে ঝাড়ফুঁক করে দিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই আমার ভয় কাটছে না। বারবার কানে বাজছে সেই হাসির শব্দ। কাল রাত থেকেই মা পুকুর পাড়ের সেই জানালাটা বন্ধ করে রেখেছে। জানালার দিকে তাকালেই যে ভয় করে। দেখতে দেখতে কেটে গেল একটা দিন। মাকে বললাম আমার সাথে ঘুমাতে, আমি একা একা ঘুমাতে পারবো না। তখন মা বলল, তোর বিছানা ছোট, এত ছোট বিছানায় এত মানুষ কি করে ঘুমাবো? তোর ছোট বোনও তো আমাকে ছাড়া ঘুমাতে পারে না, আর কবিরাজ তো পানি পড়া দিয়ে গেছে, আর কোনো ভয় হবে না। যদি ভয় করে তাহলে আমাকে ডাক দিবি। আমার কোনোভাবেই মন সায় দিচ্ছিল না, কি করে একা একা ঘুমাবো? এই যে ভয়ঙ্কর ব্যাপার। আজও যদি কালকে রাতের মতো সেই বিড়ালটা আসে তাহলে নির্ঘাত আমি মরেই যাব। রাতের বেলা অনেক ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। বারবার চোখ যাচ্ছে জানালার দিকে। ভয় পেতে পেতে কখন যে ঘুমিয়ে পড়লাম সেটা আমি নিজেও বলতে পারবো না। আবারও সেই বিদঘুটে হাসির শব্দে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলাম জানালাটা খোলা, আর জানালার পাশে সেই সাদা বিড়ালটা বসে আছে, আমার দিকে তাকিয়ে হাসছে। বিড়ালের চেহারাটা কেমন যেন অদ্ভুত। এর আগেও আমি অনেক বিড়াল দেখেছি, কিন্তু এরকম চেহারার বিড়াল আমি কখনোই দেখিনি। যত শক্তি আছে তা দিয়ে মাকে ডাকার চেষ্টা করলাম, এমনকি জোরে জোরে চিৎকার করে মাকে ডাকছি, কিন্তু আমি দেখলাম কোনো শব্দই বের হচ্ছে না আমার গলা দিয়ে। কিন্তু চিৎকার করতে করতে যেন আমার গলা দিয়ে রক্ত বের হয়ে যাবে এমন অবস্থা। কিছুক্ষণ পর দেখলাম সেই বিড়ালটা হেঁটে হেঁটে আমার বিছানার উপরে এসে বসলো, একদম আমার পায়ের কাছে এসে। আমি আমার পা গুটিয়ে নিলাম, মনে মনে ভাবলাম কেন এখনো আমি অজ্ঞান হচ্ছি না। হঠাৎ করেই বিড়ালটার চারিপাশ থেকে কেমন যেন একটা আলো বের হতে লাগলো। আমি শুধু তাকিয়ে রইলাম, চোখের পলকও ফেলতে পারছি না। হয়তো চোখের পলক ফেললেই এখনই আমাকে মেরে ফেলবে। বিড়ালটা আস্তে আস্তে একটা
সুদর্শন ছেলের রূপ ধারণ করে, সাদা জুব্বা পরা, চেহারায় কি মায়া, মাথায় পাগড়ি পরা। এরপর ছেলেটি একদম আমার কাছে চলে আসে আর আমাকে বলে, তুমি খুব সুন্দর, তোমাকে আমার খুব ভালো লেগেছে। এরপর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম সকাল হয়ে গেছে। মা আমার পাশে বসে আছে। কি রে, কতক্ষণ ধরে ডাকছি, উঠছিস না কেন? এমনিতে তো কালকে বলেছিলি ভয়ে ঘুমাতেই পারবি না, তাহলে বেশ ভালোই তো ঘুমিয়েছিস। আমি ভাবতে লাগলাম কালকের বিষয়টা কি মাকে বলা উচিত, আর মাকে বললেও মা বিশ্বাস করবে না, উল্টো কি সব ভণ্ড লোকদেরকে নিয়ে আসবে আমাকে ঝাড়ফুঁক করার জন্য। সেই দিন বিকেল বেলা মা আমাকে বলল, 2 দিন ধরে ঘরে দরজা লাগিয়ে বসে আছিস, এভাবে থাকলে কোনো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। তুই একটু বাড়ির উঠানে এসে হাঁটাহাঁটি কর, দেখবি ভালো লাগবে আর ভয়টাও কেটে যাবে। এরপর মায়ের কথা মতো আমি উঠোনে বের হই। উঠোনে বসেছিলাম, হঠাৎ করে আমার চোখ পড়লো আম গাছের দিকে। দেখলাম আম গাছের ওপর সেই সাদা বিড়ালটা বসে আছে আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এমন ভাবে তাকিয়ে আছে যেন আমাকে চেনে। আমি কেন যেন আস্তে আস্তে 1 পা 2 পা করে সেই আম গাছের দিকে যেতে লাগলাম। আমার মনে হচ্ছিল আমার নিজের কোনো শক্তি নেই, কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। বিড়ালটার একদম সামনে চলে যায়, আর তখনই বিড়ালটা আমার গালে খামচি দেয়, সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে তাকিয়ে দেখলাম ঘরে শুয়ে আছি, আমার মা পাশেই বসে আছে। কি হয়েছে তিশা, তুই পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়েছিলি, কি হয়েছিল আমাকে খুলে বলতো। মাকে আমি বললাম তেমন কিছুই না, শরীরটা খুব খারাপ লাগছিল বিধায় আমি অজ্ঞান হয়ে গিয়েছি। এরপর মা আমাকে আর কোনো কিছুই জিজ্ঞেস করেনি। সেই দিন রাতের বেলা আমি অনেক ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ করেই জানালার পাশে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ এলো। জানালায় তাকাতেই দেখলাম বিড়ালটা বসে আছে। আমি এবার ভয় না পেয়ে বললাম, সত্যি করে বলো কে তুমি, তুমি যে বিড়াল নও সেটা আমি জানি। তখন সেই বিড়ালটা হাসতে হাসতে বলল, গাধা নাকি তুমি, দেখতে পাচ্ছ না আমি একটা বিড়াল। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, বিড়াল কি সুন্দর কথা বলছে। আমি ভাবতে লাগলাম একটা বিড়াল মানুষের মতো কিভাবে কথা বলছে। ঠিক তখনই বিড়ালটা আবারও মিয়াও মিয়াও করে উঠলো। আচ্ছা, তুমি যদি বিড়াল হও তাহলে মানুষের মতো কথা বলতে পারছো কি করে? তখন সে বিড়ালটা বলল, আমি বিড়ালও নই মানুষও নই, আমি একজন জিন। এই কথা শোনা মাত্রই আমি দৌড়ে যাব মায়ের ঘরে। ঠিক অমনি সেই বিড়ালটা আমার পথ আটকে দাঁড়ালো। ভয় পাচ্ছ কেন? আমি কি তোমাকে চিমটি দিয়েছি নাকি? তোমার সাথে কথা বলতে চাই। আপনি বিড়ালও না মানুষও না, আপনি একজন জিন, আর আপনার সাথে আমি কি কথা বলবো? কেন, জিনরা কি খুব খারাপ? তাদের সাথে কি কথা বলা যায় না? আমি কি করে জানবো তারা ভালো নাকি খারাপ? আমি কি কখনো জিনদের সাথে কথা বলেছি? তাহলে কথা বলো আমার সাথে। না, আপনাকে দেখলেই আমার ভয় করে, কিরকম একটা চেহারা। হ্যালো মিস, এখন তুমি আমার চেহারা নিয়ে কথা বলছো, তাই আমি আমার আসল রূপে আসতে বাধ্য হচ্ছি। আমার চেহারা অতটাও খারাপ না। এরপর সেই বিড়ালটা আস্তে আস্তে একটা সুদর্শন ছেলের রূপ ধারণ করলো, মাথায় পাগড়ি পরা, উচ্চতায় বেশ লম্বা। আমি যেন ছেলেটার দিকে হা হয়ে তাকিয়ে আছি। তখনই সে ছেলেটা আমাকে বলল, এভাবে হা করে তাকিয়ে থেকো না, মুখে মাছি ঢুকবে। আমি তখন সাথে সাথে মুখ বন্ধ করে ফেলি আর বললাম, আপনি এখানে কি করে এলেন? আপনার উচিত আপনাদের দুনিয়াতে চলে যাওয়া। এভাবে তাড়িয়ে দিচ্ছ তোমাদের দুনিয়া থেকে? আপনি এখন চলে যান, মা দেখলে খুব বকবে। এত সহজে তো যেতে পারবো না, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। যদি যেতেই হয় তাহলে তোমাকে সাথে করে নিয়ে যাব। তখনই মনে পড়ে গেল প্রায় 7-8 বছর আগে দাদি ভূতের গল্প শোনাতো, জিন নাকি মানুষকে তার দুনিয়াতে নিয়ে মেরে ফেলতো। তখনই সে জিনটা আমাকে বলে উঠলো, ভয় পেও না, আমি তোমাকে মারবো না। আয় হায়, আপনি আমার মনের কথা কি করে জানলেন? আমি সবই জানি, কারণ আমি একজন জিন। মনে মনে ভাবতে লাগলাম কোনো কিছুই ভাবা যাবে না, কোনো কিছু ভাবলেই যে বিপদ। ঠিক তখনই সে জিনটা আবারও বলে উঠলো, আরে চিন্তা নেই, তোমার যা ইচ্ছা তুমি ভাবতে পারো, কোনো বিপদ হবে না। এবার আমার ভয় করছে, মাকেও যে ডাক দিতে পারছি না। বলাই চলে অনেকটাই সাহস নিয়ে বলে উঠলাম, আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না। আমি একজন মানুষ আর আপনি একজন জিন, তাই আমি আপনার সাথে যেতে পারবো না। তখন সেই জিনটা মুচকি হেসে বলল, তোমাকে তো আমি নিয়ে যাবই, আমার বউ করে রাখবো তোমাকে। মনে মনে ভাবতে লাগলাম, এই পাগল বেটা কি বলে এইসব। আমার মা আমাকে সারাদিন বলে যে আমার কপালে কোনো বর জুটবে না, জুটলেও নাকি কোনো ল্যাংড়া অন্ধ জুটবে, আর এই জিনটা আমাকে বউ বানানোর জন্য পাগল হয়ে গেছে। মায়ের ডাকাডাকিতে সকালে ঘুম ভাঙলো। ও আচ্ছা, তার মানে কালকে আমার সাথে যা যা হয়েছে, বিড়ালের ব্যাপারটা সবকিছুই আমার স্বপ্ন ছিল। আমিও বড় একটা দীর্ঘশ্বাস ফেললাম। আসলেই তো ওইসব জিন ভূতের গল্প শুধু গল্পতেই মানায়, বাস্তবে আর তেমন কিছুই হয় না, সবকিছুই রূপকথার গল্প। মনে হলো মাথা থেকে একটা বোঝা কমলো। ঘর থেকে বের হয়ে রান্নাঘরে গেলাম। মা বলল পুকুর থেকে পানি নিয়ে আসতে, আজকে বাবা আসবে, যার কারণে মা অনেক ভালো ভালো রান্না করছে। আমিও কলসি নিয়ে পুকুরে চলে গেলাম। পুকুর পাড়ে বসে গুনগুন করে গান গাইছি আর কলসিতে পানি ভরছি। ঠিক ওই মুহূর্তে কেউ বলে উঠলো, তুমি এত বোকা কি করে হতে পারো? এত কিছুর পরও কেন এগুলো স্বপ্ন ভাবছো? আমি ঘাড় ঘুরিয়ে পেছনের আম গাছটার দিকে তাকালাম। দেখলাম সেই গাছে সেই যুবক বসে আছে।
তার মানে আমি যা দেখেছি সবকিছুই সত্যি ছিল। মুহূর্তের মাঝে মাথাটা কেমন ভন ভন করে উঠলো। এখনই আমি মাথা ঘুরে পড়েই যাব। ঠিক ওই মুহূর্তে সেই জিন একদম আমার কাছে চলে আসে আর বলে, কি ব্যাপার, মাথা ঘোরাচ্ছে, পানি খাবে? আমি তাকে বললাম, আপনার সমস্যা কি? আমাকে একটু বাঁচতে দিন, আমাকে জ্বালিয়ে মারবেন নাকি? তাও কত ভালো দিন কাটাচ্ছিলাম, ভেবেছিলাম সবকিছু স্বপ্ন, এখন দেখি সত্যি সত্যি আপনি আমার ঘাড়ে চেপে বসেছেন। ঠিক সেই মুহূর্তে মা জোরে জোরে ডাকতে লাগলো, কিরে তিশা, মরে গেছিস নাকি? পানিটা আমাকে দিয়ে তারপর মরে যা। আমি আর সেই জিনের সাথে এক মুহূর্ত কথা না বাড়িয়ে কলসি নিয়ে দৌড়ে গেলাম মায়ের কাছে আর মাকে বললাম, আমার কি দোষ? সেই জিনের সাথে কথা বলতে বলতেই তো দেরি হয়ে গেল। জিন? কিসের জিন? কার কথা বলছিস? ও আমাদের আম গাছেই থাকে। কি বলিস? কে থাকে? নাম তো জানি না, কিন্তু সে বলেছে সে একজন জিন। তুই আবারও সেই পাগলামো শুরু করেছিস? দাঁড়া, আমাদের গ্রামের পরের গ্রামে একটা ভালো কবিরাজ আছে, সেই কবিরাজ একবার তোকে ঝাড়ফুঁক করে দিলেই তুই একদম সুস্থ হয়ে যাবি। আরে আমি তো মজা করছিলাম, ওইসব জিন টিন কিছু হয় নাকি? এরপর আমি আবারও পুকুর পাড়ে যাই এবং গিয়ে দেখলাম সেই জিনটা আরামে এসে পায়ের উপর পা তুলে আম গাছের উপর বসে আছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। কি ব্যাপার, তুমি তোমার মাকে বললে না কেন আমার কথা? আবারও কোনো ভণ্ড এসে তোমাকে ঝাড়ফুঁক করাবে তাই? একদম ঠিক বলেছেন, ওইসব ভণ্ড কবিরাজদের আমার দু চোখে দেখতে ইচ্ছে করে না। যাই হোক, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এই আম গাছেই থাকি। তোমাদের এই পুকুরটা বেশ সুন্দর, আমার বেশ ভালো লাগে। ছোটবেলায় তুমি একবার পুকুরে পড়ে গিয়েছিলে, মনে আছে সেই কথা? আমি যে ছোটবেলায় পুকুরে পড়ে গিয়েছিলাম সেটা আপনি কি করে জানলেন? তুমি নিশ্চয়ই জানো যে তোমার দাদা অনেক বড় মাপের কবিরাজ ছিলেন। জি, তা তো অবশ্যই। তোমার দাদা যে জিন পালতেন সেটাও তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ, জানি, আমিও সেখানকারই একজন। কি কি বলছেন এইসব? হ্যাঁ, ঠিক বলেছো। তোমার দাদা আমাকে এই বাড়িতে রেখেছে তোমাদের বাড়ি পাহারা দেওয়ার জন্য। ও আচ্ছা, তার মানে আপনি আমাদের বাড়ির দারোয়ান। এই বেয়াদব মেয়ে, আমি তোমাদের বাড়ির দারোয়ান হতে যাব কোন দুঃখে? সে যাই হোক, আমার দাদা যেহেতু আপনাকে রেখেছে বাড়ি পাহারা দিতে, তাহলে শুধু বাড়ি পাহারা দেন, অযথা আমাকে বউ বানানোর চিন্তাও করবেন না। অবশ্য আমি কোনো দারোয়ানকে বিয়ে করব না। তা যাই হোক, আমাদের বাড়ির পাহারাদারের নামটাই তো জানা হলো না। আমার নাম আফরিদ। তা আপনি কোন বংশের জিন? আমি আফরিদ, এটাই শুধু মনে রাখো। আমার ব্যাপারে আর কিছু জানতে চেয়েও না। কেন? জানতে চাইলে কি হবে? ঠিক তখনই মা আমাকে ডাকতে শুরু করলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে চলে এলাম। জানালা খুলে জানালার পাশে বসে আছি। সেই জিনের কথা খুব মনে পড়ছে, মনে হচ্ছে এখনই সে আমার সামনে চলে আসবে, তাই কিছুটা ভয় ভয় করছে। জিনটাকে দেখে আর যাই হোক খারাপ মনে হলো না, আর সে তো আমার দাদার পালিত জিন, তাহলে আমার ক্ষতি করবে বলে মনে হয় না। এই ভাবতে ভাবতে সে বলে উঠলো, তা আমাকে নিয়ে এত ভাবতে হয়? একটাবার ডাক দিলেই তো আমি চলে আসি। মোটেও না, আমি আপনাকে নিয়ে ভাবছিলাম না। তাহলে কি ভাবছিলে? আমি তোমার ক্ষতি করব কিনা? এসব কথা আপনি কি করে জানলেন? প্রথমে বলেছি আমি একজন জিন, তাই আমি তোমার মনের কথা সব জানি। কাল আমার বাবা চলে যাবে। তা তো জানি। আপনি এমন কিছু করে দেন যাতে বাবা না যায়। কিন্তু কেন? আমি এটা কেন করতে যাব? কারণ বাবা দূরে থাকে। আমি চাই না বাবা দূরে থাকুক, আমি চাই বাবা আমাদের কাছেই থাকুক। কিন্তু তোমাদের বাবা তো তোমাদের জন্যই কাজ করে। হ্যাঁ জানি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা বলো? আপনি কি এখানেই থাকবেন? হ্যাঁ, যতদিন বেঁচে থাকবো ততদিন এখানেই থাকবো। ও আচ্ছা। কি ব্যাপার তিশা, তুমি কি কিছু বলতে চাচ্ছ আমাকে? কথা ঘোরাচ্ছ কেন? যা বলার সোজা সাপটা বলো। তোমার মনের কথাও তো বুঝতে পারছি না। আপনি না জিন, আপনি না সবার মনের কথা বুঝতে পারেন, তাহলে কেন বুঝতে পারছেন না? তুমি বলো, কি বলতে চাচ্ছ? আপনার মনে আছে প্রথম দিন যখন আপনি বলেছিলেন আপনি আমাকে পছন্দ করেন, আমাকে বিয়ে করতে চান, সেটা কি আপনি সত্যি বলেছিলেন নাকি এমনি মজা করেছিলেন? হ্যাঁ, সেটা তো সত্যিই বলেছিলাম। ও আচ্ছা, তার মানে এখন বুঝতে পারলাম তুমি আমাকে নিয়ে ভাবছিলে। কি ব্যাপার, তুমিও কি আমাকে পছন্দ করতে শুরু করলে নাকি? ধুর, কি যে বলেন, আমি আপনাকে নিয়ে কি ভাবতে যাব? এরই মধ্যে মা ওই রুম থেকে চিৎকার করে বলতে লাগলো, কি রে তিশা, কার সাথে কথা বলছিস? হাই হাই, মা জেগে গেছে। আপনি এখন চলে যান, কালকে আমি আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। এরপর আফরিদ চলে গেল। সারা রাত ঘুমাতে পারিনি। একটা কথা খুব ভাবাচ্ছে আমাকে, আমি কি আফরিদকে সত্যি পছন্দ করি? আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে জিনের সাথে এভাবে কথাই বলতে পারতো না। আর আমি কিভাবে সাহসের সাথে কথা বলি? সকাল হলো। সকালবেলা আমাদের বাড়িতে এলেন আমার চাচা এবং চাচি। মা তাড়াতাড়ি করে তাদেরকে বসতে দিলেন। আমিও চাচা চাচিকে গিয়ে সালাম দিলাম। চাচি আমাকে দেখে বললেন, বাহ, তুই তো বেশ বড় হয়ে গেছিস, সেই ছোট্টবেলায় তোকে দেখেছিলাম। আমি চাচিকে বললাম, মারুফ ভাইয়া কেমন আছে? চাচি জানালেন ও ভালো আছে, ও কালকে আসবে। মাকে বললাম, হঠাৎ করে চাচা চাচি আসার মানে কি? মা জানালো সে নিজেও জানে না। আমার চাচা চাচি অনেক দিন পর আমাদের বাড়িতে এলেন, তাও আবার একটা ফোনও করেনি। তারা ঢাকায় থাকে। তার একমাত্র ছেলে মারুফ পড়াশোনার পাশাপাশি ব্যবসা করছে। চাচা চাচি বাড়িতে আসার পর থেকেই আমাকে ভদ্র হয়ে চলতে বলেছে আমার মা। আমি যেন সারাক্ষণ মাথায় কাপড়
রাখি। আমার চাচি শুধু এটা ওটা জিজ্ঞেস করে, তাই তার কাছে বসে থাকতেও বেশ একটা ভালো লাগে না। তারা যে কবে যাবে এখান থেকে সেই আশায় বসে আছি। আমার চাচা বাবাকে ফোন করে নিয়ে এলেন। আমাকে নিয়ে কি দরকারি কথা বলবে, আমিও ভাবতে লাগলাম কি এমন দরকারি কথা। চাচার ফোন পেয়ে বাবা চলে এলেন। তখন আমার চাচা চাচি জানালো যে আমার জন্য তারা খুব ভালো একটা সম্বন্ধ নিয়ে এসেছে। আমার চাচার বন্ধুর ছেলে, সে ছেলেটা একজন ডাক্তার। চাচার বন্ধু তার ছেলের জন্য অনেকদিন ধরেই পাত্রী খুঁজছে, কিন্তু কাউকেই পছন্দ হচ্ছে না। তারা গ্রামের সহজ সরল মেয়েকে বিয়ে করাতে চায় তাদের ছেলের জন্য। তখন আমার চাচা বড় মুখ করে আমার কথা বলে এসেছে। এই কথা শুনে আমার বাবা সাফ মানা করে দিলেন আর বললেন, আমার মেয়ে এখনো ছোট, ওর এখন বিয়ে দিব না। অবশ্যই কথাগুলো আমার সামনে বলেনি, বললে হয়তো আমি আমার চাচির চুল টেনে ছিঁড়ে ফেলতাম। কত বড় সাহস, আমার বাবা মায়ের মতামত না নিয়ে আমার কথা বলে এসেছে, আর আমারও কোনো মতামত নেয়নি। আমার মা তখন বাবাকে বোঝালেন আর বললেন যে, দেখো তিশাকে তো একদিন না একদিন বিয়ে দিতেই হবে, আর ছেলে নাকি ডাক্তার, তাহলে এত ভালো ছেলে আমরা কোথায় পাবো। আমি তখন মনে মনে মাকে বকতে লাগলাম আর বললাম, মা এর চেয়ে অনেক ভালো পাত্র আমাদের পুকুর পাড়ের আম গাছেই থাকে। কিন্তু এই কথা মাকে কি করে বুঝাবো। ঠিক তখনই জানালার পাশে আফরিদ চলে আসে আর আমাকে বলে, ঠিক বলেছ তিশা, তোমার মা কখনোই আমার গুরুত্ব বুঝবে না। এর চাইতে ভালো হয় সবার নাক কেটে আমি আর তুমি পালিয়ে যাই। এগুলো আপনি কি বলছেন? ঠিকই বলছি তিশা, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ইস, এগুলো ভাবাও পাপ। ঢং করো না, তুমি যে আমাকে পছন্দ করো সেটা আমি জানি। কি জানেন আপনি? এটাই যে তুমি আমাকে বিয়ে করতে চাও। তখন আমি মাথা নিচু করে মুচকি হাসলাম। এরই মধ্যে শুনতে পেলাম ওই রুম থেকে আমার চাচি আর মা বলছে গায়ে হলুদে কোন শাড়ি পরবে। আমি তখন ভাবতে লাগলাম কিভাবে কি করা যায়। অচেনা একটা ছেলেকে কি করে বিয়ে করব, যাকে আমি চিনিও না, কখনো কথা বলা তো দূরের কথা। ঠিক তখনই আফরিদ আবারও চলে আসে আর বলে, কি ব্যাপার তিশা, কি ভাবছো? তুমিও কি বিয়েতে রাজি হয়ে গেলে? ধুর, আমি ভাবছি অচেনা একটা ছেলেকে কি করে বিয়ে করব। তুমি একদম চিন্তা করো না তিশা, আফরিদের ওপর ছেড়ে দাও। তোমার বিয়ে আমি ভেঙেই ছাড়বো। হয় ছেলেকে হাসপাতালে পাঠাবো, নয়তো দুনিয়া থেকে উড়িয়ে দিব, তবুও তোমাকে বিয়ে করতে দিব না। এইগুলো আপনি কি বলছেন? ঠিকই বলছি, তুমি শুধু আমার হবে আর কারো না। পাগলামও বন্ধ করেন আর ছেলের কোনো ক্ষতি করবেন না। আমি চাই না অচেনা একটা ছেলে আমার জন্য কষ্ট পাক। কালকে বাড়িতে মারুফ ভাইয়া আসবে, আমি তাকে বিষয়টা বুঝিয়ে বলবো। সে নিশ্চয়ই চাচিকে বললে সে বুঝতে পারবে। পরের দিন সকালবেলা আমার চাচাতো ভাই হাজির হলো। আমি গিয়ে সালাম দিলাম, বললাম, ভাইয়া কেমন আছেন? এরপর মারুফ ভাইয়া আমাকে দেখলো। বাহ তিশা, তুমি তো বেশ সুন্দরী হয়ে গেছো। তার খবরটা নিশ্চয়ই পেয়েছো, আমার বাবার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছে। ভাইয়া এই বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই আলাদা ভাবে। এরপর মারুফ ভাইয়াকে নিয়ে পুকুর পাড়ে আসি আর তাকে বললাম, ভাইয়া আপনি একটু চাচা চাচিকে বুঝিয়ে বলেন। কি বুঝিয়ে বলবো? আমি এই বিয়েটা করতে চাচ্ছি না। কিন্তু কেন? আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। যাকে আমি চিনি না জানি না তার সাথে কিভাবে সংসার করব। দেখো, মেয়েদেরকে এভাবে বিয়ে করতে হয়, তারপর সব ঠিক হয়ে যায়। নাকি তোমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে? ছি ছি, ওরকম কিছুই না। তাহলে বিয়ে করতে চাচ্ছ না কেন? আমি বুঝতে পারলাম যে তাকে বলে আমার আর কোনো কাজ হবে না, তাই আমি সেখান থেকে চলে গেলাম। পেছন থেকে মারুফ ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে আচমকা একটা থাপ্পড় খায় মারুফ ভাইয়া। ভয় পেয়ে মারুফ ভাইয়া দৌড়ে এলেন ঘরে। মারুফ ভাইয়াকে ভয় পেতে দেখে চাচি বলল, কি হয়েছে মারুফ, এভাবে হাঁপাচ্ছিস কেন? তখন মারুফ ভাইয়া বলল, সে এখানে এক মুহূর্ত থাকতে চায় না, এই বাড়িতে নাকি ভূত আছে। এই কথা শুনে আমার মা বাবা উঠে দাঁড়ালেন। কি বলছে এইসব? তারা এত বছর ধরে এই বাড়িতে থাকে, কখনো তো এরকম কিছুই হয়নি, মনে হবে এই বাড়িতে ভূত আছে। তখন মারুফ ভাইয়া কসম করে বলতে লাগলো যে কেউ একজন তার গালে চড় মেরেছে। বিষয়টা বুঝতে আমার বাকি রইলো না যে এটা কার কাজ। নিশ্চয়ই আফরিদের কাজ। ও ইচ্ছে করে চড় মেরেছে, কেননা মারুফ ভাইয়াকে এত ভালো করে বোঝানোর পরেও সে বিয়েটা কোনোভাবেই আটকাতে চাচ্ছে না। এই জন্যই হয়তো আফরিদ রাগে ক্ষোভে মারুফ ভাইয়াকে চড় মেরেছে। বাট কাজটা মোটেও ঠিক করেনি, এটা একদমই করা উচিত হয়নি। এই বিষয়ে আফরিদের সাথে কথা বলতে হবে। আমি আর সময় নষ্ট না করে চলে গেলাম পুকুর পাড়ে। আম গাছের কাছে দাঁড়িয়ে আফরিদকে ডাকতে লাগলাম। মুহূর্তের মাঝেই সে আমার সামনে এসে হাজির হলো। আপনি কি মারুফ ভাইয়াকে চড় মেরেছেন? হ্যাঁ মেরেছি। লজ্জা করছে না আপনার? আবার কি বড় মুখ করে বলছেন চড় মেরেছেন? নয়তো কি করব, তোমাকে যেভাবে দেখছিল আমার খুব হিংসা হচ্ছিল। ছি, আপনি এত খারাপ ভাবতে পারেন কি করে? সে আমার চাচাতো ভাই হয়, সে কখনোই আমার দিকে খারাপ ভাবে তাকাবে না। আপনার কোথাও ভুল হচ্ছে। দেখো তিশা, আমি জিন, আমি মানুষের মন পড়তে পারি। এর চেয়ে ভালো হয় তুমি ওর থেকে একটু দূরে দূরেই থাকো। ধুর, আপনি যে কি বলেন না, এমনিতে আমি টেনশনে মরে যাচ্ছি। কালকে নাকি আমার চাচার বন্ধুর ছেলে আসবে আমাকে দেখতে। তারা যদি আমাকে পছন্দ করে ফেলে তাহলে তো আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। আচ্ছা তিশা, তুমি কি ভাবছো বিয়ে করে চলে যাবে? না না, আমি তো বিয়ে করতে চাচ্ছি না। তা কেন বিয়ে করতে চাচ্ছ না সেটা তো আপনি ভালো করেই জানেন। তারপরেও আমি তোমার মুখে শুনতে চাই, বলো।
আমি বিয়ে করলে শুধু আপনাকেই বিয়ে করব, তাই আমি চাই এই বিয়েটা কোনোভাবেই যাতে না হয়। ওহ তিশা, এটা তুমি কি বললে? তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি। তুমি সবকিছু আমার উপর ছেড়ে দাও। মনে করো বিয়েটা ভেঙে গেছে, কিন্তু তা কি করে সম্ভব? তুমি এক কাজ করো, কালকে তোমার হাতে গোলাপ জল রেখে দিও। গোলাপ জল দিয়ে কি হবে? গোলাপ জলের কারণে আমি তোমার ভেতর প্রবেশ করব, এরপরই দেখবে খেলা শুরু। মানে কি, আপনি আমার উপর ভর করে কি সবাইকে ভয় দেখাবে? তুমি এখন বাসায় যাও, কালকেই দেখবে কি হয়। রাতে একটু ঘুমাতে পারছিলাম না, প্রচন্ড ভয় করছে কালকে কি হবে। দেখতে দেখতে চলে আসলো কালকের দিনটা। সকাল সকালই তারা হাজির হলো আমাদের বাড়িতে। মা বলল ছেলেকে যেন আমি হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দেই। কি আর করার, না চাওয়া সত্ত্বেও আমার সবকিছুই করতে হচ্ছিল। ছেলেটা বেশ নরম ভদ্র, সেদে সেদে কথা বলে আর আমার দিকেই তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছে সে আমাকে পছন্দ করে ফেলেছে। এরপর সবাই মিলে গোল করে বসার পর আমাকে সেখানে উপস্থিত করা হলো। অবশ্য আগে থেকে ছেলে আমাকে দেখে ফেলেছে, তারপরেও কি সব নিয়ম নীতি। আমিও আফ্রিদের কথা মতো আমার হাতে গোলাপ জল নিয়ে রেখেছিলাম। ছেলের মা আমাকে বলল, তুমি তো ভারী মিষ্টি মেয়ে, আমাদেরকে একটু হেঁটে দেখাও না। উঠে দাঁড়ানোর পরেই আমার শরীরে কেমন যেন একটা ধাক্কা লাগলো। এরপর আমার খোপা করা চুলটাও খুলে গেল এবং বাতাসে উড়ছিল। আমি আমার সব দাঁত বের করে জোরে জোরে হাসতে লাগলাম। আর চাচিকে বললাম, বুড়ি এবার তোকে মেরেই ফেল। আমার এই ভয়ঙ্কর রূপ দেখে সবাই ভয় পেয়ে গেল। আমি কেন যে এরকম ভয়ঙ্কর হয়ে গিয়েছিলাম তা আমি নিজেও বলতে পারবো না। দৌড়ে গেলাম চাচির কাছে এবং চাচির গলা টিপে ধরলাম। বুড়ি, নিজের সংসারে মন দিতে পারিস না? আমার বিয়ে নিয়ে ভাবছিস? তোকে আজকে মেরেই ফেলবো। আমার চাচা দৌড়ে এলেন আমাকে ছাড়াতে। তখনই আমি ভয়ঙ্কর দৃষ্টিতে চাচার দিকে তাকালাম, আর চাচা ভয় পেয়ে দূরে সরে গেলেন। কেউ ভয়ে আমার সামনে আসতে পারছিল না। আমার চাচি কাঁদতে কাঁদতে হাত জোর করে আমাকে বলল, মাফ করে দে মা, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আমি আর জীবনেও করব না। আমি তখন হাসতে হাসতে বললাম, এই ভুলের কোনো মাফ হবে না। বাঁচতে চাইলে এক্ষুনি তোর সঙ্গপঙ্গ নিয়ে দূর হ। আমাদের বাড়ি তীরসীমানাতেও যাতে তোকে না দেখি। চাচা চাচি মারুফ ভাইয়া, চাচার বন্ধুর পরিবার সহ ছেলেপক্ষ গায়েব মাত্র 5 মিনিটে। তারা এতটাই ভয় পেয়েছে যে গাড়ি নিয়ে সোজা ঢাকায় চলে গেলেন, আর আমি নিস্তেজ হয়ে পড়লাম। ভয়ে আমার সামনে আমার মা বাবাও আসতে পারছিল না। যখন দেখলো আমি নিস্তেজ হয়ে পড়েছি, তখন বাবা আর দেরি না করে সোজা চলে গেলেন একটা কবিরাজের বাড়িতে। কবিরাজকে সব খুলে বললেন যে আমার মেয়েকে জিন ধরেছে, আপনি যেভাবেই হোক আমার মেয়েকে ছাড়িয়ে দিন। তখন সেই কবিরাজ তার ঝোলা নিয়ে আমাদের বাড়িতে এলেন এবং আমাকে দেখে বললেন, সর্বনাশ, 14টা জিন এ মেয়েকে ভর করেছে। এই কথা শুনে আফ্রিদ জিন অবাক হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, আমি তো একটাই, তাহলে 14 জনের নাম বলছে কেন? বুঝতে পেরেছি, এ শালা ভণ্ড, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। ঠিক তখনই পুরো বাড়ি কাঁপতে শুরু করে, আর সেই কবিরাজ বেটা ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আমি আমার ঘরে ঘুমিয়েছিলাম। মা বাবা কেউ আমার রুমে আসছে না ভয়ে। মা বাবা দুশ্চিন্তায় পড়ে গেলেন, এত ভালো সম্বন্ধ হাতছাড়া হয়ে গেল। আর তার থেকেও বড় কথা, মেয়েটাকে জিনে ধরেছে। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে। চোখ খুলে তাকিয়ে দেখলাম আফ্রিদ আমার সামনেই বসে আছে। তাকে দেখে আমি কিছুটা লজ্জা পেয়ে গেলাম। তখন আমি উঠে বসে বললাম, আপনি আমার ঘরে কি করছেন? তখন আফ্রিদ জানালো সব সমস্যার সমাধান হয়ে গেছে, বরপক্ষ চলে গেছে, সেই সাথে আমার চাচা চাচিও পালিয়েছে। এই কথা শুনে আমি তো খুশিতে আত্মহারা। এতটাই খুশি হয়েছিলাম যে আফ্রিদ জিনকে জড়িয়ে ধরলাম। মুহূর্তের মাঝে লজ্জা শরমের মাথা খেয়ে আমি বললাম, ছি 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 ছি, আমি এটা কি করে ফেললাম? তখন আফ্রিদ বলল, কি হয়েছে? আজকে রাতেই আমাদের বিয়ে হবে। আমি তখন অবাক হয়ে বললাম, বিয়ে? হ্যাঁ বিয়ে। তুমি তো আমাকে বিয়ে করতে চাচ্ছিলে, তাহলে আমরা কি বিয়ে করতে পারি না? সবই ঠিক আছে, কিন্তু আপনি একজন জিন আর আমি একজন মানুষ, তাহলে আমাদের বিয়ে কিভাবে হবে? সেটা নিয়ে তুমি একদমই চিন্তা করো না। তোমার আমার বিয়ে হওয়ার পর তুমি মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাবে, মানে তখন তুমি আমার দুনিয়াতে থাকবে। আবার যখন তোমার ইচ্ছে হবে তুমি এই দুনিয়াতেও চলে আসতে পারবে। এই কথা শুনে আমি তো খুশিতে আত্মহারা। এরপর রাত 12টায় আমাদের বিয়ে হয়। ভাবতেই অবাক লাগে যে আমার বর একজন জিন। তার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে মধুর লাগে। এবং এখানে এই গল্পটি সমাপ্ত। জানি না এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে, বাট এই গল্পটা একজন আমাকে লিখে পাঠিয়েছে রামপুরা থেকে। তার নাম তাহিয়া ইসলাম সুইটি। এর মধ্যে কমেন্ট করেছে তাসফিয়া, রাজিয়া, বৃষ্টি, শবনম, স্নিগ্ধা, সুমাইয়া ও জান্নাত।